আচ্ছা, আপনারা তো সলভ করে ফেলছেন, প্রশ্ন ঠিকই আছে। তো এখানে বললো যে এক্স এর 4/1 মানে আমরা এখানেও বারবার এক্স দিয়ে দিছিলাম। তো এক্স এর 4/1 লেখা যায় এভাবে, যদি আমরা বলি যে এক্স এর এই হলো এক্স, এর মানে গুণ 4/1, তার মানে এক্স কে 4 দ্বারা ভাগ। তো এরপরে আবার যদি বলে যে এইটার এখানটাই, এইবার আমরা পুরোটাকে এবার একটা সংখ্যা ধরি, তার 3/1, তাহলে জিনিসটা সোজা হয়ে যায়। তার মানে আমরা এই যে প্রথমে ধরলাম এক্স, তার 4/1, এরপরে আবার এই পুরা সংখ্যাটার 3/1 নিব, এইবার এই পুরা সংখ্যাটা। তাহলে প্রথমে আমরা এক্স কে ধরলাম, এরপরে পুরা সংখ্যাটাকে ধরলাম, ধরে তার 3/1 ইকুয়াল টু 15, তাহলে এক্স ইকুয়াল টু 180 হয়। 3 4 মানে 12কে 15 দ্বারা গুণ করলে 180 হয়। এখানে ওই যে আমরা যেটা এই যে এখানে যেরকম এক্স ধরা ধরলাম, এই ধরাটাই বারবার ভুল হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, আমরা এর পরের ধাপটাতে যাই। তো এখানে দেখেন যে এখানে বলছি যে তিনটি যদি তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি বিজোড় হয়, তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি যদি বিজোড় হয়, তাহলে প্রথম ও শেষটি অবশ্যই কি হবে। এখন এটা যদি হয়, তাহলে আপনি প্রথমে আপনার ইচ্ছা মতো ক্রমিক সংখ্যা ধরে নেবেন। যদি তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি ধরেন, তিনটা ক্রমিক পূর্ণ সংখ্যা, তো তা আপনি প্রথমে ধরেন যে 2 নিলেন, 2 নিলেন, 3 নিলেন, 4 নিলেন, তাহলে এবার যোগ করেন, যোগ করে কত হয় যে 5 আর 9, তো এখানে হচ্ছে 9। আবার এখন দেখেন যে যদি তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি বিজোড় হয়, তাহলে তিনটা ক্রমিক সংখ্যা যাদের সমষ্টি কিন্তু বিজোড় হয়ে গেছে, এই যে দেখেন, তার মানে এইটাও জোড় এইটাও জোড়। তাহলে বোঝা গেল তিনটা ক্রমিক সংখ্যার সমষ্টি যদি বিজোড় হতে হয়, তাহলে অবশ্যই তাদের প্রথম দুটো সংখ্যা অবশ্যই জোড় হতে হবে। তো এইগুলো মুখস্থ করার কিছু নাই, আপনি শুধু অপশন টেস্ট করবেন, ধরে ধরে নেবেন। তো আপনি এটার সাথে আরেকটা অপশন ধরে ধরেন যে 3 থেকে ধরবেন, 3 4 5 যোগ করলে দেখবেন কত হয়, যে 9 আর 3 12 হয়। তার মানে যখন আমরা এই ধরনের কোনো অঙ্ক দিবে, তখন আমরা মানে ইচ্ছা মতো জোর, মানে ক্রমিক জোর বা বিজোড় সংখ্যা ধরে ধরে কাজগুলো করব। এই যে আমি এখানে 3 আর 2 আর 3 দিয়ে শুরু করছিলাম, এখানে 4 আর 3 দিয়ে শুরু করছিলাম, সো এটা একদম ইজি। তো এরপর সংখ্যাটা দেখেন, একটি পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে উক্ত 5টি পূর্ণ সংখ্যা ঠিক কয়টি বিজোড় সংখ্যা হবে। একটু একটু বড় প্রশ্ন, তবে খুব ইজি। বলছে যে একটি পূর্ণ সংখ্যার গুণফল, গুণফল যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে একটা পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় সংখ্যা হয়, এবং উক্ত 5টি পূর্ণ সংখ্যার ঠিক কয়টি বিজোড় সংখ্যা হবে। এবার একটু দেখেন, দেখেন যে আপনি যখন অনেকগুলা ধরেন, এই যে দেখেন এখানে 3টাই বিজোড়, এই যে দেখেন, এই যে 3টা বিজোড় সংখ্যাকে যদি গুণ করেন, আপনি বিজোড় সংখ্যা পাবেন। এবার দেখেন 2টা বিজোড় সংখ্যাকে যদি আপনি গুণ করেন, বিজোড় সংখ্যা পাবেন। এখন আপনি যদি 100টা বিজোড় সংখ্যাকে গুণ করেন, তাও সংখ্যাটা বিজোড়ই হবে। কিন্তু আপনি যদি এর মধ্যে অন্তত একটা জোড় সংখ্যা দিয়ে দেন, তাহলে সংখ্যাটা জোড় হয়ে যাবে। তার মানে বোঝা গেল যে আপনি যত সংখ্যক বিজোড় সংখ্যা নিবেন, সবগুলাকে গুণ করে অবশ্যই আপনি বিজোড় সংখ্যাই পাবেন। ঠিক আছে? কিন্তু এর মধ্যে যদি একটা জোড় সংখ্যাও থাকে, ধরেন 100টা নিলেন, এর মধ্যে 101তমটা হচ্ছে জোড় সংখ্যা, তাহলে পুরো সংখ্যার গুণফলটা জোড় হয়ে যাবে। এই বিষয়টা তো সবাই জানেন। তো বলতেছে একটি পূর্ণ সংখ্যার গুণফল যদি জোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা হয়, তাহলে 5টার গুণফল, আচ্ছা তাহলে 5টি পূর্ণ সংখ্যার ঠিক কয়টি বিজোড় সংখ্যা হবে, অবশ্যই 5টাই থাকবে। ঠিক আছে? আমরা একটা তাহলে এখানে দেখলাম যেহেতু সংখ্যা 5টা না, আপনি যদি 100টা বিজোড় সংখ্যাকে গুণ করেন, তাও আপনি কি মানে বিজোড় সংখ্যাই পাবেন। ঠিক আছে? বিষয়টা এটা। তাহলে আমরা দেখলাম যে উত্তর হবে 5টা। আমরা 5টা পূর্ণ সংখ্যাকে যদি গুণ করি, তাহলে আমরা গুণফলটা একটা বিজোড় সংখ্যা পাবো। দুইটা পূর্ণ সংখ্যা গুণ করলেও যোগফলটা, গুণফলটা বিজোড় সংখ্যাই পাবো। এবার দেখেন এর পরের সংখ্যাটা বলছে 12 এর কতটি ভাজক আছে। তো এইটা অলরেডি আমরা এখানে মানে একবার আমরা এখানে অলরেডি মানে কি বলা যায় যে ভাজকের যে বের করার যে সিস্টেমটা, সেটা আমরা এখানে কয়েকবার বলছিলাম। তো আমি এখানে একটু দেখাই যে ভাজক জিনিসটা কি। তো ভাজক হচ্ছে, দেখেন যে 12কে আপনি মানে কত উপায়ে 12কে আপনি পাবেন, মানে মানে নামটা পড়লাম না ছোটবেলায়, যে কত ভাবে আপনি 12কে পাবেন। তাহলে 12 একে 12, 6 দুগুণে 12, 3 4 12, এছাড়া আর 12কে কোনোভাবে পাওয়া যায় না। তো দেখেন 12 এর ভাজক হচ্ছে 1 3, 1 2 3 4 6 12। তো এই হচ্ছে 12 এর ভাজক। এখন আপনাকে তো এরকম 12 দিবে না, আরো বড় সংখ্যা দিবে। যেমন ধরেন আপনাকে দিল 124, ঠিক আছে, বা আরো বড় সংখ্যা দিল। তো আপনি যখন যেই সংখ্যাটাই দিবে, দেখেন যে আপনি যেই সংখ্যাটাই দিবে সেই সংখ্যাটাকে আপনি এইভাবে সিম্পলিফাই করবেন, করার পরে এগুলো এইভাবে বসাবেন।
বসানোর পরে এই যে দেখেন এখানে 2 হচ্ছে 2টা, তো 2 স্কয়ার 3 একটা, এই জন্য 1। এখন এরপরে ভাজক, দেখেন ভাজক বের করার নিয়ম, তো আপনার যেই উৎপাদকগুলো দিবে তার উপরে যেই পাওয়ারটা থাকবে তার সাথে আপনি 1 যোগ করবেন। এর পরবর্তী যে পাওয়ারটা আছে তার সাথে আপনি 1 যোগ করবেন। তাই এদিকে 3 হবে, এদিকে 2 হবে, গুণ করলে 3 দুগুণে 6। দেখেন এখানে মানও 6টা, 6টা এখানে ভাজক আছে। তো এইভাবে ভাজক বের করা যায়। এবার এরকম আরো প্রশ্ন আছে, দেখেন যে আমি আরো কিছু প্রশ্ন এখানে নিয়ে আসছি। তো এই যে এই প্রশ্নটা দেখেন, বলা বলা হচ্ছে যে 900 এর বিজোড় ভাজক কয়টা? এবার দেখি এটা বের করেন। দেখেন 900 এর বিজোড় ভাজক, তাহলে আপনি 900 কে কি করবেন, সমস্যা নাই, এটা আমরা দেখিয়ে দিই যে 900 কে আপনি ভাগ করবেন। মানে কিভাবে ভাগ করবেন এটা তো আপনি জানেনই, যে 900 কে এবার 2 দিয়ে ভাগ করলে 450। এইভাবে আপনি যখন ভাগ করতে থাকবেন তখন আপনি এখানে 2টা 2 পাবেন, 2টা 3 পাবেন, 5টা হ্যাঁ হ্যাঁ 2টা 5 পাবেন। তো এগুলো সবগুলাই যে এইভাবে পাওয়ার আকারে দিবেন। দেওয়ার পরে আপনাকে বলছে বিজোড় ভাজক। যখন কোনো একটা সংখ্যার বিজোড় ভাজক বের করতে বলবে তাহলে দেখবেন যে যে উৎপাদকগুলা আপনার এখানে বিজোড় ভাজক বের করতে বলবে, তাহলে আপনাকে 2 এবং 5, হ্যাঁ আপনাকে বের করতে হবে যে বিজোড় স্থানের যে সকল ভাজকগুলো আছে। হ্যাঁ, হ্যালো, মানে কেউ কিছু বলতেছেন? 3 আর 5। হ্যাঁ ভাইয়া, 3 আর 5 এর হ্যাঁ হ্যাঁ এই গুণিত, যে মানে এই হ্যাঁ দুটার হ্যাঁ এটাই পাওয়ার যে নিয়ে কাজ করতে হবে। যে এখানে আপনাকে কি করতে হবে, যে দেখতে হবে আপনার বিজোড় যেই সংখ্যাগুলা, মানে বিজোড় উৎপাদকগুলা, এই যে 3 আর 5, 3 আর 5 দুইটা হচ্ছে বিজোড় উৎপাদক। এই 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 যে বিজোড় উৎপাদক যেগুলা, ওগুলার যে উপরের পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলোকে আপনি যোগ করতে হবে। তাহলে এই 2 এর সাথে 1 যোগ করলে 3 হবে, এই 2 এর সাথে 1 যোগ করলে 3 হবে, 3 3 আর 9। তার মানে এখানকার বিজোড় উৎপাদক হচ্ছে 9টা। এখন বের করুন তো জোড় উৎপাদক কয়টা? ভাইয়া 3টা। কিভাবে? ভাইয়া শুধু 2 এর পাওয়ারটা নিয়ে কাজ করলে তো 2 আছে 2টা, আর 1 যোগ করলে 3। এটা কি বলে কমন মিস্টেক। যখন আপনাকে বিজোড় ভাজক বের করবেন তখন আপনার নিয়ম হচ্ছে বিজোড় সংখ্যাগুলোর উপর যেই পাওয়ার সেই পাওয়ারগুলোর সাথে 1 যোগ করবেন, যোগ করে উভয় সংখ্যাগুলোকে গুণ করবেন। এটা হচ্ছে বিজোড় ভাগ করার নিয়ম। আর যদি বলে যে জোড় ভাজক, বিজোড় ভাজক বের করলাম আমরা, যদি বলে যে জোড় ভাজক তাহলে আপনি এগুলাকে সম্পূর্ণ ভাজকটা বের করেন। সবগুলো ভাজক কত হবে? 3 ইন্টু 3 ইন্টু 3, বুঝছেন তো? এই যে এখানেও 2, এখানেও 2, এখানে 2, সবগুলোর সাথে 1 1 যোগ করেন, যোগ করে গুণ করেন। 27, 3 নং 27। এই 27 থেকে আপনি 9 বাদ দেন। এই যে 9, 27 থেকে 9 বাদ দিলে কত থাকে? 18, তাই না নাকি? হ্যাঁ 18। 18টা হচ্ছে আপনার বিজোড় ভাজক, সরি জোড় ভাজক, জোড় ভাজক, বুঝছেন? এই হচ্ছে জোড় ভাজক বের করার নিয়ম। আপনি এবার 900 কে ভাঙিয়ে দেখেন, তখন দেখবেন আপনি এটা পাবেন। এটা আগে দেখছিলেন কোন জায়গায়, মানে এই রুলসটা? না ভাইয়া, না, হ্যাঁ এইটা, প্রথম দেখলাম। হ্যাঁ এটা হচ্ছে এটা হলো জোড় ভাজক বের করার নিয়ম। এটা সবাই আমরা মনে করি, মনে হয় যে মানে জোড় ভাজক যেটা, যেহেতু বিজোড়টা আমরা সবাই জানি তো এই জন্য জোড়টা মনে করি ওইভাবেই না। আপনাকে জোড়টা বের করতে হইলে আগে সম্পূর্ণ ভাজকটা বের করবেন, ঠিক আছে? এখন এইটা আমি তাহলে এই থিওরিটা আমাকে প্রুভ করতে হবে না? আমাকে থিওরিটা তো প্রুভ করতে হবে। আচ্ছা, এইটা নিয়ে তো কারো সমস্যা নেই, তাই না? এইটার এই যে 900 এর ভাজক যে 27টা, এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা আছে? নাই? না কনফিউশন নাই? ভাইয়া। তাহলে আপনি জোড় ভাজক যদি 9টা হয়, বিজোড় ভাজক যদি 9টা হয়, আর আপনার যুক্তিতে জোড় ভাজক কয়টা? 3টা। তো 3টা যোগ করেন না, 12টা হয়। তো আর বাকিগুলা গেল কোথায়? তাহলে বাকিগুলা কি ভাজক বলেন? জোড় বিজোড় দুইটাই তো শেষ। তাহলে দেখছেন, মানে আপনার যে থিঙ্কিংটা যে ভুল সেটা এখান থেকে বের হচ্ছে। কারণ জোড় আর বিজোড় ভাজকগুলো যোগ করলে 27টা হচ্ছে না। তাহলে আপনাকে বিজোড় ভাজক ভালো করে বুঝতে হবে। জোড় ভাজক বের করতে হলে 2টা কাজ। প্রথমে মূল ভাজক বের করেন, পরে জোড় ভাজক বের করেন, এরপরে বিয়োগ করেন। বিয়োগ করলে চলে আসবে। আচ্ছা যাই হোক, তবে হ্যাঁ কিছু কমন মিস্টেক হয়, বুঝছেন? এই যে ধরেন, এই যে আমি বিশেষ করে এখানে অনেক কিছু ম্যাথ, অনেকগুলা ম্যাথ আমি বাসায় একবারও করি নাই।
না করে জাস্ট তুলে নিয়ে আসছে। তো আমি চিন্তা করলাম যে আমি বাসায় কি একবার করব কিনা, ঠিক আছে? এগুলা কিন্তু অনেকগুলা লেকচার শিট, বুঝছেন, লেকচারের বিভিন্ন জায়গার কিছু কিছু ম্যাথ আমি আবার করি নাই। তো তো এই যে নিয়ে আসার কারণ হচ্ছে যে মানে আপনাদের সামনে বসে যখন করব তখন ভুল হবে, আর ভুল হইলে আর এটা আর মনে থাকবে সারা জীবন। তো এই জন্য আমি ব্যক্তিগতভাবে চাই যে পরীক্ষা দিয়ে ওই যে পি টুতেও পরীক্ষা দিয়ে যে মানে আমি ওদের মানে অনেকগুলো এক্সাম দেই, ওদের মানে অনেকগুলা প্রি মেড এক্সাম আছে। তো আগে 2000 কি বলে গত বছরের কতগুলো এক্সাম আছে, ওই এক্সামগুলো আমি দেই বসে বসে যাতে আমার ভুল হয়। তো এই জন্য মনে রাখবেন যে আপনার যত ভুল হবে আপনি তত সেফ জোনে আছেন। আপনার যদি ভুল না হয়, এই যে যেমন আমাদের গ্রুপে অনেকে আছে যে পরীক্ষা দিতে চায় না, আপনি পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে জিরো পান, সমস্যা কোথায়? ঠিক আছে, এটা ভালো। আপনার যত পরীক্ষা দিয়ে আপনি যত কম পাবেন আপনার জন্য তত ভালো। ঠিক আছে, হ্যাঁ, কম পায় হতাশ না হয়ে যদি আপনি পড়েন, ঠিক আছে, যে আমার 5টা ভুল হয়েছে, ধরেন যে আমার 2টা ভুল হয়েছে, ওই 2টা আর কখনো আমার ভুল হবে না। ঠিক আছে, এখন আমি আমি ভয় পাচ্ছি কোনটা জানেন? ওই 2টা ভুল হয়েছে ওগুলা নিয়ে না। আমি ভয় পাচ্ছি যে আমি যেগুলা আন্দাজ বলতে প্রেডিকশন করে দিলাম, ওগুলা যেগুলা হয়ে গেছে ওগুলা তো আমি সুন্দর হাততালি দিচ্ছি। সাধারণভাবে আপনি যখন অনুমান করে কোনো কিছু দিবেন, ওইটা যখন হয়ে যায় তখন অনুমান করে আপনি কি দিছেন ওই জিনিসটা মাথায় থাকে না। কিন্তু আপনি যদি অনুমান করে ভুল করেন, ওই ভুলের বিষয়টা আপনার মাথায় থাকে। আপনারা কি আমার এই কথার সাথে একমত? এটা কখনো ভাইবা দেখছেন যে আপনি অনেক কিছু অনুমান করে দাগিয়ে দিয়েছেন, এটা হয়ে গেছে, ওই অনুমানটা আপনার পরে মাথায় নাই, ঠিক আছে? কিন্তু যেটা অনুমান করে ভুল করছেন, ওই ভুলটা আপনার মাথায় রয়ে গেছে। যে আপনি এখানে আপনার থিংকিংটা হয় নাই। কথা বুঝছেন? তো এইটাই হচ্ছে বিষয়। তো এইজন্য বলে যে আমাদের জীবনে সুখের দিনগুলা ভালো মনে থাকে না, কষ্টের দিন বেশি থাকে। ওই আজারি সাহের একটা তাফসিরে বলছিল যে, "বলেন তো কয়দিন আপনি হাসপাতালে ছিলেন? কতদিন আপনার পকেট চোরে নিয়ে গেছে? কতদিন মোবাইলটা হারায় গেছে?" তা আমাদেরকে তো আল্লাহ আসলে ভালো রাখে, সুখে রাখে। মানে খারাপ সিচুয়েশনের মুখোমুখি আমরা কম হই। কিন্তু আমরা খারাপ সিচুয়েশনটাকে মনে রাখি বেশি। আপনার জীবনে দেখবেন যে ভালো সিচুয়েশন অনেক বেশি, অনেক অনেক বেশি। খারাপ সিচুয়েশন ২-১টা বা কিছু আরো আছে। কিন্তু আপনি খারাপ সিচুয়েশনটাকে মনে রাখতেছেন, এজন্য আপনার কাছে মনে হচ্ছে আপনার জীবনটা দুঃখে ভরা। তো যাই হোক, দেখেন যে ৫৪০ এর কতগুলো বিজোড় ভাজক আছে। তো বের করেন তো, দ্রুত, দ্রুত বের করেন সবাই। আমিও বের করি আপনাদের সাথে। আমি ক্যামেরার বাইরে করি, আপনারা করেন। কিছু ম্যাথ এখানে সলভ করেন। কয়টা আসছে আপনাদের? ৫৪০ এর কতগুলো বিজোড় ভাজক আছে? বিজোড় ভাজক কয়টা আসছে? সবাই খাতা কলম নিছেন? খাতা কলম নিয়ে ম্যাথ করবেন। পাশে করতে হবে। আসছে ৮টা। তাহলে জোর 8টি। হ্যাঁ, এইবার আরো কিছুজন নতুন আসছে। নতুনদের জন্য উদ্দেশ্যে আমরা আবার বলবো, সমস্যা নাই। ঠিক আছে? তো এবার আপনি এবার তাহলে তো বের করেন তো জোড় ভাজক কয়টা তাহলে? ভাইয়া জোর ভাজক 16টি। বাকিরা বের করছেন? ওনার সাথে একমত কিনা আপনারা? ৩, ৪, ১৬। হ্যাঁ, ঠিক আছে, তো আপনার উত্তর ২টাই সঠিক। অন্যরা করছেন? দেখেন, যারা পিছিয়ে গেছেন তারা দেখেন, এই যে দেখেন আমি আবার বলতেছি। আপনাকে যদি বলে যে ৫৪০ এর ভাজক কয়টা? প্রথম প্রশ্ন, ৫৪০ এর ভাজক কয়টা? তাহলে আপনি ৫৪০ কে সুন্দর এইভাবে ভাগ করবেন। ভাগ করে 20টা। হ্যাঁ, ভাগ করে দেখেন
2 স্কয়ার 3 টু দি পাওয়ার 3 5 টু দি পাওয়ার 1। এরপরে নিয়ম হচ্ছে এই যতগুলা পাওয়ার আছে সবগুলা পাওয়ার সাথে এক যোগ করবেন। এই দেখেন 2 এর সাথে এক যোগ করছি, 3 এর সাথে এক যোগ করছি, 1 এর সাথে এক যোগ করছি। তাহলে এটা হয়ে গেল 3, এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 2 আর মাঝখানে গুণ চিহ্ন। এবার এটাকে গুণ করেন। গুণ করলে দেখবেন 24টা হবে, এখানে 24টা। তাহলে আমরা দেখলাম যে বিজোড় ভাজক, এই সরি এখানে হচ্ছে এটার মোট ভাজক হচ্ছে 24টা। এখন আপনাকে যদি বলে যে এখানকার জোড় ভাজক বিজোড় ভাজক কয়টা, বিজোড় যদি বলে যে বিজোড় ভাজক কয়টা, তাহলে আপনাকে এখানে বিজোড় সংখ্যা যেগুলা ওগুলার পাওয়ারের সাথে এক যোগ করবেন, এগুলোর সাথে এক যোগ করবেন, তাহলে এটা হয়ে যাবে 4 আর এটা হয়ে যাবে একটা হয়ে যাবে 2, তাহলে 8টা হলো বিজোড় ভাজক। এবার আপনাকে যদি বলে যে জোড় ভাজক কয়টা, এটা আমরা নতুন শিখলাম আজকে। তো মোট জোড় ভাজক বের করতে হলে আপনাকে আগে মোট ভাজকটা বের করতে হবে। মোট ভাজক হচ্ছে 24টা আর বিজোড় ভাজক হচ্ছে 8টা, তাহলে বিয়োগ করলে 16টা। এটা এখন পর্যন্ত আসে নাই, জোড় ভাজকটা খুব একটা আসে নাই এখনো, কারণ এটা একটু জটিল। এই জোড় ভাজক বের করা এটা এতটা জটিল এখনো করে নাই, হয়তো বা দিতে পারে, মানে কিছুটা চেঞ্জ তো আমরা বিভিন্ন জায়গায় দেখি। তো জোড় ভাজক বের করা মানে ফর্মুলা হচ্ছে এটা, যে বিজোড় ভাজক থেকে মোট ভাজক থেকে বিজোড় ভাজকটা বিয়োগ করবেন। আপনারা বুঝছেন? যারা পরে আসছেন আপনাদের এই প্রশ্নটার সমাধান পাইছেন কিনা? আচ্ছা আমরা আগে যাই। দেখেন এরপরে সিস্টেমটা হচ্ছে আপনাকে বলল যে 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা। এটা আপনারা জানেন বা আগে থেকে করছেন। তো দেখেন যে 100 থেকে বলা হচ্ছে 100 থেকে 200 এর মধ্যে, মানে 101 থেকে, খেয়াল করেন এই হলো 100, তো এইটা ধরেন 1, এই 1 থেকে 100 আর এটা হলো 200। তো এখানে বলা হচ্ছে 1 থেকে 100 এর মধ্যে, এই মধ্যে কথাটাকে আপনি ফোকাস করবেন, মধ্যে, তার মানে 200 বাদ 100 বাদ, 200 আর 100 বাদ দিয়ে মাঝখানের সংখ্যাগুলো, একটা হলো 101, একটা হলো 199। এগুলোর মধ্যে কতগুলা সংখ্যা আছে যারা 3 দ্বারা বিভাজ্য, তার মানে এতগুলা সংখ্যার মধ্যে কতগুলা সংখ্যা আছে যারা 3 দ্বারা বিভাজ্য। তো কোন এক, মানে আপনাকে যদি বলে, ধরেন এই প্রশ্নটা তো আপনি বুঝলেন, এরপর আপনাকে আমি একটা প্রশ্ন করলাম যে বলেন তো 200 এর মধ্যে কতগুলা সংখ্যা আছে 3 দ্বারা বিভাজ্য, তাহলে আপনি কি করবেন? যদি বলেন যে, আমি যদি বলি যে 200 এর মধ্যে কতগুলা সংখ্যা আছে, মানে 200 বাদ দিয়ে ওই যে মধ্যে কথাটা বললাম, এই যে 199 কে আপনি 3 দ্বারা ভাগ করবেন। এই 199 কে 3 দ্বারা ভাগ করলে আপনি 66 দশমিক সামথিং কিছু একটা পাবেন। দশমিক সংখ্যাটা বাদ দিয়ে দিবেন, 66টাকে নিবেন। এবার এই একটা প্রশ্ন, তা আমি বললাম 200 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 3 দ্বারা বিভাজ্য, 66টা সংখ্যা আছে। এখন আমি আবার আপনাকে বললাম যে তাহলে বলেন যে 100 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 3 দ্বারা, 100 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এবার ধরেন আপনি 99 বা 100 যেটাই নিলেন, ধরেন বললাম যে 100, তো এটাকে আপনি 3 দ্বারা ভাগ করেন, ভাগ করলে আপনি তাও 33 দশমিক সামথিং, ওইটা বাদ দিয়ে দিবেন, সামথিংটা বাদ দিয়ে দিবেন। এখন আমি যদি আপনাকে বলি যে বলেন তো 100 থেকে 200 এর মধ্যে কয়টা আছে, তাহলে আপনাকে কি করতে হবে জানেন? আগে 200 এর মধ্যে কয়টা আছে সেটা বের করতে হবে। এরপরে বের করতে হবে 100 এর মধ্যে কয়টা 3 দ্বারা বিভাজ্য আছে বের করতে হবে। বের করে একটা থেকে একটা বিয়োগ করতে হবে, তখন আপনি পাবেন। তার মানে আপনি সরাসরি 101 আর 199 এর মধ্যে বের করতে পারবেন না। আপনাকে আগে 200 করে এই পাশে, আগে এখান থেকে পুরাটা নিতে হবে। পুরাটা নিয়ে এরপরে যে অংশটা বলছে, এই যে লিমিটটা যেখান থেকে শুরু হয়েছে তার আগেরটা বাদ দিয়ে দিতে হবে। বাদ দিলে আপনি মাঝখানেরটা পাবেন। এখান থেকে এই পর্যন্ত 66টা, এই 66টা, আর এখান থেকে 100 পর্যন্ত হচ্ছে 33টা। বাদ দিলে মাঝখানে 101 থেকে 199 পর্যন্ত 33টা সংখ্যা পাওয়া যাবে যারা আপনার কি বলে, যারা আপনার মানে 3 দ্বারা বিভাজ্য। তাহলে এবার আপনারা বের করেন তো যে 200 থেকে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা, বের করেন তো। বের করেন, কিছু ম্যাথ করেন এখানে।
ভাইয়া 43 কি হবে? আরো বাকিরাও তো করে, ওনারা ওদেরকে করতে দেন, এরপর আরো দুই একজন অ্যান্সার বলেন। সবাই মনে হয় খাতা টাতা নিয়ে বসেন নাই। ভাইয়া আমি বসি নাই, এখন একটু আগে আসলাম। না, বসেন, খাতা নিয়ে বসেন। খাতা নিয়ে বসেন। 11 থেকে জি ভাই 43 হবে। সবার 43টা আসছে? হ্যাঁ, এখন সবাই তো করেন না, করবেন, খাতা নিয়ে বসবেন। এখানে যে টাইমটা আছে ওই টাইমটা তো পড়াশোনার মধ্যে, এটা তো আমাদের ক্লাস না, এটা আমরা একসাথে পড়তেছি। তো দেখেন যে অবশ্যই এখানকার অ্যান্সার হচ্ছে 43টা, ঠিক আছে, এটাই উত্তর। প্রথমে কি করবেন তাহলে? এটা দেখেন আমি এখানে আপনাদের জন্য করছিলাম, কোথায় জানি কিরি বিরি কিরে কতগুলো লিখছিলাম। এই দেখেন, এই 50কে 7 দ্বারা ভাগ করলে হয় 71টা, আর 200কে আপনার 7 দ্বারা ভাগ করলে 28টার মতো হয়। আপনার এই 71 থেকে 28 গেলে আপনার 43টা, ঠিক আছে। এগুলা ম্যাথ করতে হবে, হাত চালাইতে হবে। এরপরে দেখেন তাহলে এবার এটা বলেন, 5 থেকে 96 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যা 3 দ্বারা বিভাজ্য? 5 থেকে 96, এখানে একটা কথা আছে, দেখেন এখানে কিন্তু একটু পার্থক্য আছে দুইটার মধ্যে। ভাই 5 না 25? 5, 25 না, এটা হলো 2 নম্বর, মানে 2 নম্বর 5 থেকে। 3 ধারা ভাগ। 31টা কি হবে? 31 96 পর্যন্ত। জি ভাই 31 হয় ভাই। হ্যাঁ, 31টা। এই যে বলছে 5 থেকে 96 পর্যন্ত, মানে আপনার এই যে এই 5 তো এখান থেকে হইলো কি 96, আপনি এই দুইটাই নিতে পারবেন, 5ও হবে 96 হবে, মধ্যে হইলে 5 আর 96 বাদ যাইতো, যেহেতু পর্যন্ত বলছে তাহলে এটা মানে এতটুকু চেঞ্জ আসতে পারে। এবার এখানে কিছু গণাগুণের জিনিস আছে, কিছু প্রশ্ন এইভাবে হয় যে যদি 1 থেকে 100 পর্যন্ত গণনা করো তবে কতটি 5 পাবে, ঠিক আছে। তো আপনি ওই যে 5 পাবেন কোথায়, ওই যে 0, 5, 1, 5, তারপরে 2, 5, এরকম করতে, এরকম করে করে আপনি মোট 5 না, শুধু 2, 3, 4, 7, 6, 7, 8, 9 এগুলা পাবেন 20 বার। তাহলে মনে রাখবেন 1 থেকে 100 এর মধ্যে আপনি 2 থেকে 9 পর্যন্ত সংখ্যা পাবেন মোট 20 বার, ঠিক আছে। মোট 20টা 5 পাবেন, মোট 20টা 9 পাবেন 1 থেকে 100 পর্যন্ত গুনলে। আর 1 থেকে 100 পর্যন্ত 1 আসবে 21 বার, একটা বেশি, ঠিক আছে, 21 বার। আর শূন্য আসবে 11 বার, বুঝছেন, ওই 10টা আর হলো প্রথম শূন্য, ঠিক আছে। না সরি, মানে প্রথমটা পর্যন্ত হচ্ছে 9টা, 10 থেকে 90 পর্যন্ত হচ্ছে 9টা, আর 100 লিখতে শূন্য হচ্ছে 2টা, তাহলে 11টা, বুঝছেন। আর 2 থেকে 9 আসবে 20 বার, 1 আসবে 21 বার। এইটা একটু মুখস্থ রাখলে কি হবে যে পরীক্ষার হলে আপনার প্রবলেম হবে না, মানে একবার বেশি আসবে, ঠিক আছে, এটা মাথায় রাখিয়ে। আচ্ছা, এরপরে আমরা এই সংখ্যাটাকে, আচ্ছা এইটাকে সিম্পলিফাই করেন তো। এটাকে করার চেষ্টা করেন, এরপরে আমি এটাকে ভাঙবো। ভাইয়া -4। জি ভাই -4 ভাই। হ্যাঁ, তো আপনারা তো এটা হ্যাঁ পারেন। ওই 2 আর দেখেন, তো এখানে আবার কেউ আবার ভুলে বলিয়েন না, এটা আসলে এটা কিন্তু বাস্তব সংখ্যা না, এটা কিন্তু অবাস্তব সংখ্যা, ওই যে রুটের মধ্যে -1 আছে, তো আমরা এটাকে অবাস্তবের মধ্যে নিব না, আমরা এটাকে আমাদের একটু সহজভাবে করব। তো এখানে বাকি আপনারা তো পারেন, আর বাকিদের যারা একটু বুঝতেছেন না তাদের জন্য বলি। দেখেন আমি একটু ভাঙি বিষয়টা। দেখেন যে -8 আছে, তো তো আপনি -8কে আপনি ভুলে যান, উপরে রুট আছে, ভুলে যায় আপনি -1 × 8 কল্পনা করেন। তো একটা নিয়ম আছে, রুট ওভার এ বি যদি থাকে, এ আর বি যদি আলাদাভাবে থাকে, দেখেন রুটের মধ্যে এও আছে বিও আছে, যখন এরা আলাদা হয়ে যাবে
তখন এও রুট নিয়ে চলে যাবে, বিও রুট নিয়ে চলে যাবে, মানে দুইজনই রুট ভাগে পাবে। তো এখানে আমরা এটাকে এই বিষয়ে কল্পনা করতে পারি, তাহলে আমরা এইভাবে ইন্টু এইভাবে লিখতে পারি। এই হচ্ছে রুট এইটকে, তাহলে আমরা রুট ওভার -1 ইন্টু রুট এইট লিখতে পারি। আচ্ছা, এবার ইন্টুর জায়গায় ইন্টু, ঠিক একইভাবে -2কে এইভাবে লেখা যায়, রুট ওভার -1 ইন্টু √2। এরপর দেখে দেখেন যে -1 আর -1 আমরা জানি এক্স আর এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার হয়, তাহলে এইটা আর এটাকে যখন আপনি গুণ করবেন তাহলে মাইনাস এইটা, এই যে এই স্কোয়ার দিলাম, স্কোয়ার দেওয়ার পরে মনে রাখবেন যে ভাই ভাই গুণ হয়, মানে রুটের মধ্যে ও আর ও দেখতে একই রকম, এই রুট এই রুট, তো এই রুটটাকে একটু বড় করে দিয়ে আমরা ভিতরের সংখ্যাগুলোকে গুণ করে দেই 16। ঠিক আছে, এখন দেখেন স্কোয়ারে আর রুটে চলে যায়, থাকে -1। এরপরে এই যে রুট ওভার 4 16কে আমরা কিভাবে লেখা যায়, 4 স্কোয়ার লেখা যায়, স্কোয়ারে আর রুটে চলে গেলে আমাদের থাকতেছে -1 ইন্টু 4 -4। এর চাইতে বেশি পরিমাণে ডিটেলস এত ভাঙা করা পসিবল না, আমি অনেক বেশি পরিমাণে ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাইছি, যাতে যে কোনো ধরনের আপনারা যদি ম্যাথ আজ থেকে 20 বছর আগে, সরি, যদি 10 বছর আগেও না করে থাকেন, 10 বছরে ম্যাথ না করলেও আপনি ইনশাল্লাহ আমাদের সেশন বুঝবেন। ঠিক আছে, যদি 10 বছর ম্যাথ না করেন কোনো প্রবলেম নেই। তো এইটা হচ্ছে এইভাবে হয়। ঠিক আছে, ভাইয়া হ্যাঁ বলেন। -8 আর -2 এই দুটোকে গুণ করে পরে ওইভাবে করলে হয় না? এখানে তো অনেকভাবেই হয়, এখন আমি তো এটাকে একদম ইজি ভাবে করছি, আপনি এটা তো বুঝছেন তাই না? হ্যাঁ, 8 দুগুণে 16, পরে 16 করছে। হ্যাঁ, আর তো 16, তো 16কে আপনি 4 স্কয়ার লেখা যায়, স্কয়ার রুট আসলে কি স্কয়ার রুটে যায় না, আসলে আমি বলি আপনাদেরকে, একটু বলি। দেখেন, এই যে রুট এক্স, তো এটার মিনিং হচ্ছে, এই যে রুট মানে হচ্ছে এটার উপরে পাওয়ার হাফ, বুঝছেন? এইটা আর এটা একই। তো এখন এটার উপর যদি আপনি একটা বর্গ করেন তাহলে এখানেও তো বর্গ হবে। তো এই স্কোয়ার, সরি, এখানকার 2 আর এখানকার 2 কাটা যায়, কাটা গেলে এখানে x থাকে। তো আমরা যে বলি যে স্কোয়ার রুটে চলে গেছে, বিষয়টা এমন না, স্কোয়ার রুট মানে হচ্ছে হাফ আর বর্গ তো মানে 2। তো 2 উপরে 2 আর নিচে 2 কাটা যায়, কাটা যাওয়ার পরে এক্সট্রা থাকে, কাটাকাটি করার পরে 1 থাকে। এটাই হচ্ছে মূল নিয়ম। তো এখানে আমরা সহজে বলি যে স্কোয়ার রুটে চলে গেছে। ঠিক আছে, এটা একদম ইজি ভাবে বলি, আসলে মূলত ঘটনা হচ্ছে এটা। তো স্কোয়ার রুটে চলে গেলে যে -1 ইন্টু এটা, তো এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম নাই, তাই না? এবার দেখেন আমরা এর পরবর্তী অংশে চলে যাই, যে 30কে অর্ধ দ্বারা ভাগ করে 10 যোগ করলে যোগফল কত হবে, এটা করেন তো। 30কে অর্ধ 12 দ্বারা ভাই। ভাগ ভাইয়া করলে, জি 12 ভাই, 70 হবে। 12। 70 হবে। 70। এখন দুইজনে মিলে মারামারি করলে তো হবে না, করেন, করেন না। অর্ধ দিয়ে ভাগ করলে 60 হয়, আর 10 যোগ করলে 70 হয়। হ্যাঁ, দেখছেন হৃদয় ভাই, ওনারটা ঠিক আছে। এই হলো 30, শোনেন, 30কে অর্ধেক করতে বলে না, আপনাকে বলছে অর্ধ, তাই না? এই হচ্ছে এক, এই হচ্ছে অর্ধ, বলছে 30কে আপনাকে অর্ধ দ্বারা ভাগ করতে হবে। তো 30কে অর্ধ ধরে ভাগ করে এরপরে এটার সাথে আপনি 10 যোগ করবেন। তা আপনি ভাগ করেন, যে এই হলো 30, এখন এটা উল্টায় পাল্টায় যাবে, আসবে 2 পরে নিচে 1। ঠিক আছে, তাহলে এখন কত হবে, 60। এবার সাথে আরো ওই যে 10 যোগ করেন, তাহলে 70। বুঝছেন? অর্ধ, 30 কে অর্ধ মানে 30 এর অর্ধ ভাবছিলাম 15। না না, অর্ধ মানে হাফ, অর্ধেক না তো, ওই বুঝছেন? আমি, 30 এর অর্ধেক কি ভাবছি? হ্যাঁ হ্যাঁ, আপনাকে 30কে অর্ধ দ্বারা ভাগ করতে হবে, অর্ধ মানে 30কে হাফ দ্বারা ভাগ করতে হবে, আপনাকে 30কে অর্ধেক করতে বলে নাই, বুঝছেন? একটু মজার না, কথার মধ্যে কত বেশ কম, দেখছেন যে একটু অর্ধ কথাটা আপনাকে শেষ করে দিছে। এই ধরনের প্রশ্নগুলো বেশি ভুল হয়, জানেন, যে পরীক্ষার হলে এটা দিয়ে দিলে অনেকে ভুল করে দিবে অতিরিক্ত উত্তেজনায়। ঠিক আছে, কাম সারা হয়ে যাবে, বুঝছেন, যে মানে মানে কি ভুলে যাবে, বা ম্যাথটা কিভাবে করতে হবে সেই সিস্টেমটা ভুলে যাবে। এটা হচ্ছে বিষয়, তার মানে 30কে আমরা অর্ধ দ্বারা এখানে ভাগ করলাম। আচ্ছা দেখেন, এরপরে যদি দুটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে এত এত হয়, তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল কত হবে? করেন তো এটা, আমি এই যে ঘুরে ফেললাম এটা, করেন এটা, দ্রুত করেন, তাড়াতাড়ি করেন।
আমি 10 সেকেন্ডের মধ্যে কিন্তু শেষ করে দেব। ভাইয়া হ্যাঁ 5/24 হয়। তো দেখেন যে দুইটি সংখ্যার যোগফল, মনে করি সংখ্যা দুইটা, একটা এক্স একটা ওয়াই, এই সংখ্যা দুইটার যোগফল দেওয়া আছে। যোগফল কত? যোগফল কত? 20। আর সংখ্যা দুটার গুণফল দেওয়া আছে, গুণফল এক্স ওয়াই মানে 96। এখন আপনাকে বলছে তবে সংখ্যা দুটার ব্যস্তানুপাতিক, এই হচ্ছে এক্স, তো এক্স এর ব্যস্তানুপাতিক 1/x। আরেকটা সংখ্যা ছিল ওয়াই, ব্যস্তানুপাতিক হচ্ছে 1/y। বলছে তবে সংখ্যা দুটার ব্যস্তানুপাতিকের যোগফল কত হবে? তাহলে এই ব্যস্তানুপাতিককে যোগ করেন। 1/x হচ্ছে প্রথম সংখ্যার ব্যস্তানুপাতিক, 1/y হচ্ছে দ্বিতীয় সংখ্যার ব্যস্তানুপাতিক, এক্স ওয়াই লসাগু। এই হর দ্বারা হরকে ভাগ করেন, এইটা দ্বারা এটাকে ভাগ করলে এক্স এক্স চলে যাবে, থাকবে ওয়াই, ওয়াই দ্বারা উপরে গুণ করেন, এই ওয়াই। এইটা দ্বারা এটাকে ভাগ করেন, ওয়াই ওয়াই চলে যাবে, থাকবে এক্স, এক্সটা উপরে গুণ করেন, এক্স আর ওয়ানকে গুণ করলে এক্স। এবার এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই একটু সাজায় লিখলাম। এগুলা আপনারা একদম ইজি পারবেন, বুঝছেন, খুব দ্রুত পারবেন। তো এই যে এক্স ওয়াই এর মান হচ্ছে, না দেখা গেলে বলবেন না যে এখানে কিছুক্ষণ আগে তো দেখা যায় নাই। এখন দেখেন যে এক্স ওয়াই এর মান ছিল 96 আর এটার মান হচ্ছে কত? 20। তাহলে এখন দেখেন এটা কি, এটা কত দিয়ে ভাগ করা যায়? 4 দ্বারা ভাগ করা যায়, তাই না? উভয়ের মধ্যে 4 দ্বারা, 4 পাঁচা 20, আর 4 এটার মধ্যে যায় কতবার? 24 বার। 4 4 24-এ 96, এই হচ্ছে অ্যান্সার, 5/24। একদম ইজি, মানে এইভাবে করা যায়, কিন্তু এটাকে অনেক জটিল করে করে। মানে এতটুকু পার্ট, এই যে এখান থেকে এটার ব্যস্তানুপাতিকটাকে যোগ করা, ঠিক আছে, এতটুকু পার্ট না বুঝলে এটাকে অনেক বড় করে অনেকে করে ফেলে। এটা বুঝছেন আশা করি। দেখেন এই হলো প্রশ্ন, দেখেন এই প্রশ্ন আর এই হলো উত্তর একসাথে। দেখেন যে যদি দুইটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে এত এত হয়, সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল কত? এক্স এর ব্যস্তানুপাতিক, ওয়াই এর ব্যস্তানুপাতিক, দুটাকে যোগ করে দিবেন, যে অ্যান্সার এটা বের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা তারপরের পার্টে চলে যাই। এবার এটা দেখেন যে 2450 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এরকম একটা প্রশ্ন এবার কিছু, মানে আমাদের সেশনটা শুরু হওয়ার আগে আদরি আপু দিছিল। তাহলে আদরি আপুর প্রশ্নটাও আমরা এটার সাথে সলভ করব। তাহলে আদরি আপু আগে আপনি এটা করেন, এরপরে ওইটার দিকে যাব। যে 2450 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটির পূর্ণবর্গ সংখ্যা হবে, করেন। সবাই ম্যাথ সেশনে খাতা কলম নিয়ে বসবেন, চেষ্টা করবেন, ঠিক আছে। যে আমাদের শামীম ভাই বলছিল যে আপনি পারেন না, না পারেন চেষ্টা করেন, চেষ্টা করতে যে আপনি ভুল করবেন, ভুল করার পরে সঠিকটা যখন শিখবেন তখন মনে থাকবে। কি বের হয়েছে আপনাদের? ভাই 2 হয় না ভাই? হ্যাঁ, এবার আরো তো বাকিরা আছেন, একটু দ্রুত বলিয়েন।
অন্যরা করছেন? আচ্ছা আমরা এটা সলভ করি। তো বলছি যে আপনার 2450 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন কোন একটা সংখ্যা পূর্ণ বলছে কত দ্বারা গুণ করলে, মানে কত দ্বারা গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন যখন এরকম বলে দিবে যে গুণ করলে, এই কথাটা একটু ফোকাস করবেন, কত দ্বারা গুণ করলে। এখন আপনি এই সংখ্যাটাকে এখন ভাঙবেন, মানে লসাগু করবেন। তাহলে লসাগু করি আমরা, ধরেন এটা কত 2450, আমার ভুল হয় কিনা দেখিয়েন। লসাগু করতে যে তাড়াহুড়া করতে যে অনেক সময় ভুল হয়। এখন আমরা প্রথমে 2 দিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনি সবসময় ছোট ছোট সংখ্যা দিয়ে দিবেন। তো 2 এর মধ্যে একবার যায়, আর এখানে যায় 2 বার, এখানে 2 বার যায়। হাতে 1 থাকবে। 2 এটার মধ্যে 4 না, হাতে 1 থাকলে 10। 10 10 কত যাবে? 5 বার যাবে। এরপর যদি আমরা 2 দিয়ে দেই তাহলে এখানে কত বার যাবে? 6 বার যাচ্ছে, তাই না? 6 বার যাচ্ছে। এরপরে যাচ্ছে কত? আপনার এখানে এখানে যাচ্ছে 1 বার। আচ্ছা আমার কি ভুল হইলো? দুই দিয়ে যাচ্ছে না, এটা 2 দিয়ে যাচ্ছে না, বুঝছেন? দেখছেন কত, মানে কত মাথা মোটাগিরি করলাম। এখানে 5 আছে, এটা আমি খেয়াল করিনি, আমি 2 দিয়ে দিছি। আচ্ছা দেখেন, আপনারা তো কিছু বললেন না। এখানে 12, তো 12-র মধ্যে 5 কতবার যাচ্ছে? 5 যাচ্ছে আপনার 2 বার। হাত এখনো আছে 2, এখনো 2 আছে, তো 2 তাহলে কত? 22 হয়। তো 22 হইলে 4, 22-এর মধ্যে কতবার যাচ্ছে? 5 22-এর মধ্যে কতবার যাচ্ছে? 4 বার। আর হাতে আছে এখনো 2, 25, তাহলে এখানে হবে 5। হ্যাঁ, তো এরপরে আমরা, এরপরে এটা কতবার যাচ্ছে দেখি আমরা, 3 দ্বারা যায় কিনা দেখি। 4 আর 3 9, এখানে 9 আর 2 যোগ করলে 11, না 3 দ্বারা যাবে না। তাহলে আমরা আবারও 5 দ্বারা দেই। তাহলে 5 দ্বারা দিলে আমার এখানে কত হয়? 4 5 20। তাহলে এখানে 4 হয়, আর হচ্ছে 4 নং মানে 45। এবার এবার হচ্ছে আমাদের 7, এবার আমাদের 7 দ্বারা 7 7 7 49। হ্যাঁ দেখেন, এই যে আমাদের হৃদয় ভাই যেটা বলছে ওনারটাই সঠিক। দেখেন, এবার আমি পূর্ণবর্গ কনসেপ্টটা বুঝাই। তো পূর্ণবর্গ মানে হচ্ছে জোড়ায় জোড়ায় থাকবে সংখ্যাগুলো। দেখেন এই যে 7 আর 7 এক জোড়া, এই দুইটা মিলে এক জোড়া, এরপরে গুণ দিলাম। এবার 5 আর 5, এই দুইটা মিলে এক জোড়া, এরপর আছে 2, এই 2 এর সাথে জোড়া নাই। তাহলে আপনাকে কি করতে হবে? এই পুরা সংখ্যাটাকে 2 দ্বারা গুণ করতে হবে, মানে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। যখন 2 দ্বারা গুণ করবেন তখন এই এখানে একটা বর্গ, এখানে একটা বর্গ, এখানে একটা বর্গ, এটাকে বলে পূর্ণবর্গ। তো সো আমরা দেখলাম 2450-কে, আমার 2450-কে সিম্পলিফাই করে দেখলাম যে একটা 2টা অসহায় অবস্থায় আছে, তাকে কি করতে হবে? জোড়া লাগিয়ে দিতে হবে। তার সাথে আরেকটা 2 নিয়ে আসলাম। তো 2 দ্বারা 2, তাহলে আমরা বুঝলাম যে এখানে কত দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। মানে কোন একটা সংখ্যা পূর্ণবর্গ কি হবে? একটা সংখ্যা বলছে এই সংখ্যাটাকে পূর্ণবর্গ করতে হইলে আমাদেরকে কত দ্বারা গুণ করতে হবে। তাহলে এটাকে আপনি একদম এইভাবে ভাগ করবেন, আমি যেভাবে ভাগ করলাম, ঠিক আছে? এইভাবে আপনি ভাগ করবেন, ভাগ করে জোড়া মিলাবেন। যেই যেই জোড়ায় যেই সংখ্যাটা কম হবে ওইটা দ্বারাই কি করতে হবে? গুণ করতে হবে। আশা করি সবাই বুঝছেন। এবার একইভাবে এবার নিচেরটা আপনারা করেন, দ্রুত দ্রুত নিচেরটা করেন।